শুভ সন্ধ্যা, ছুটির দিনের মিষ্টি সন্ধ্যা। আমি মুনিরা ইউসুফ মেমি লেডিস ক্লাবে, নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের পক্ষ থেকে এই নারীদের আড্ডায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বরাবরের মতো আমাদের এখানে অতিথিরা থাকেন এবং জুমেও আমাদের বন্ধুরা থাকেন, এবং জুমে যারা যুক্ত হতে চান আমাদের এই আড্ডায়, টেলিভিশন স্ক্রিনে দেওয়া আছে পাসকোড আইডি। আপনারা চাইলে শুধুমাত্র নারীরা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের আজকের বিষয় হচ্ছে অবাক করা জীবন। আসলেই আমরা প্রতি মুহূর্তেই অবাক হই, জীবন আমাদের অবাক করায়। তবে সেই অবাকের জীবনটা যদি হয় সুন্দর, পজিটিভ, তাহলে তো কোনো কথাই নেই। আমরা কোনো দুঃখের জীবনে তো আর অবাক হতে পারি না কখনো। অবাক হয়ে আমরা খুশিতে, আনন্দে আত্মহারা হয়ে যাই। আর বেশি কথা নয়, আমাদের স্টুডিওতে তিনজন মিষ্টি মিষ্টি বন্ধুরা উপস্থিত আছেন, তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এবং শুরু হবে আজকের এই বিষয় নিয়ে আড্ডা, নানা গল্প, অনেক কিছু। শুভ সন্ধ্যা সবাইকে। শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে পেয়ে তো ভালো না থাকার তো কোনো কারণই নেই, কারণ এটা আড্ডা হবে এবং অবাক করা জীবন। আজকের এই বিষয়টা হচ্ছে অবাক করা জীবন। আসলে জীবনটাই অবাক করার। আমরা এই একটু পরের মুহূর্ত জানি না যে কি হবে, তবে ভালো কিছু হোক, এটা তো আমরা সবাই চাই। তো পরিচয় করিয়ে দিচ্ছি, শামিমা সুলতানা রুমানা, জি, উদ্যোক্তা ও সহসভাপতি আমরা করব জয়। আচ্ছা, এরপরে আছেন রহিমা খাতুন জেসমিন, উদ্যোক্তা রেনু বুটিক্স। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আছেন লিমা আফরোজ, উদ্যোক্তা লিমা ক্রিয়েশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সবাইকে, আপনাদের তিনজনকে আজকের এই আড্ডায় পেয়ে ভীষণ ভালো লাগছে। শুনবো আপনাদের জীবনের কথা, অবাক করা জীবনের কথা, উদ্যোক্তা হওয়ার গল্প, অনেক কিছু। একদিনে তো আমরা সবকিছু হয়ে যায়নি। রোমানা আপা, আপনাকে দিয়ে আমি শুরু করছি। আপনার কাজকর্ম নিয়ে একটু কথা বলুন। আপনি যে কাজটি করছেন সেটা শুরুটা কিভাবে, এখন কিরকম হচ্ছে, কিরকম এনজয় করছেন, এটা আপনাকে কতটা জীবন সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দিল, এরকম। আচ্ছা, আমি রোমানা। আমি হচ্ছে 2022 থেকে আমি হচ্ছে মেয়েদের ক্লদিং নিয়ে কাজ করছি। এখানে হচ্ছে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি সব ধরনের ড্রেস পাওয়া যায় আনস্টিচ। আর হচ্ছে এটা আমি করতে খুব এনজয় করি, কারণ এটা হচ্ছে আমার আরেকটা সন্তানের মতন। হ্যাঁ, যেহেতু আমার দুটা মেয়ে আছে, সঙ্গে এটাও আমার একটা মেয়ের মতো আর কি, ওইভাবেই আমি লালন পালন করছি। আর এই পেজটা, মানে এটা তো একটা অনলাইন পেজ, সো এখানের ইচ আর এভরিথিং আমি করি, ইভেন লাইভ প্রেজেন্টটাও আমি করি। আর এটা করতে আমি খুব এনজয় করি। আসলে কাজকে এনজয় করতে হবে, তাহলে তো ভালো লাগবে না। রাইট। আর কি বললেন? আর আমি হচ্ছে একটা গ্রুপে আছি যেখানে আমি সহ সভাপতির ভূমিকা পালন করছি, আমরা করব জয়। জি, এটার কাজটা কি? এটার কাজ আমরা যেটা শুরু করেছিলাম, তো মাঝখানে তো এটা শুরু করেছিলাম বেশ 4 বছর আগে, কিন্তু মাঝখানে কোভিডের পরের বছর থেকে। জি 21 থেকে। তো তখন আর কন্টিনিউ করা হয়নি। তো এখন আমরা শুরু করছি, আমরা এটা দিয়ে করতে চাই যে আমাদের কিছু স্পেশাল চাইল্ড আছে, তারা বিভিন্ন, মানে তাদের বাবা মারা বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হয়, তারা বিভিন্ন জায়গায় কি বলে বাধার সম্মুখীন হয়, তারা পরিস্থিতির শিকার হয় নানাভাবে। কারণ এরকম একটা সন্তান, আমাদের তো সন্তান, কিন্তু অন্যের কাছে হয়তো এটা বোঝা বা খারাপ কিছু মনে হয়। তো আমরা চাই, আবার আমি এরকমও দেখেছি যে অনেকেই হচ্ছে এরকম স্পেশাল বাচ্চাদের হচ্ছে ঘরবন্দি করে রাখে, কারো কাছে প্রকাশ করতে পারে না, কারণ আমাদের সমাজ ওইভাবে মেনে নেয় না। আর আমাদের সমাজে কেন যেন একটা ধারণা যে এই শিশুটা একটু স্পেশাল, দ্যাট মিনস হচ্ছে ওর বাবা মা নিশ্চয়ই এমন কিছু করেছে, আল্লাহ তাআলা শাস্তি দিয়েছে, মানে অন্যের ব্যাপারে আমরা এটা খুব ইজিলি বলে ফেলি। কিন্তু আমরা নিজের ব্যাপারে আমি যখন চিন্তা করি যে আমার সন্তান হতে পারে এরকম, আর এটা তো মায়ের বা বাবার এরকম কোনো দোষ থেকে হয় না। এটা হচ্ছে প্রসব, মানে সন্তান যখন আপনার গর্ভে থাকে তখন নানা হরমোনাল ইমব্যালেন্সের কারণে এটা হয়। সো এখানে মায়ের পুরোটা ভালো থাকার পরে যখন জন্ম নেয় তখন কিছু ক্রিটিক্যাল কোনো ব্যাপার এগুলো হয়। তো এখানে বাবা বেবির ব্যাপারে এরকম হয়। হ্যাঁ জি, তো এখানে বাবা মা হয়ে যাওয়া এরকম, রাইট। তো এখানে কারো হাত নেই এরকম সন্তানের পেছনে, কিন্তু আমাদের সমাজে একটা প্রচলিত আছে যে হয়তো তুমি এরকম কিছু। খুবই ভালো লাগলো এই যে সমাজের যে দৃষ্টিভঙ্গি পরিবর্তন নিয়ে যে আপনারা ভাবছেন, এটা নিয়ে কাজ করছেন। হয়তো এখন মনে হবে কিছুটা, এরপরে অনেকটা, এরপরে পরের জেনারেশন একেবারেই সুন্দর একটা মসৃণ একটা পথ পেয়ে যাবে, তখন আমাদের এই ধরনের দৃষ্টিভঙ্গি একেবারেই থাকবে না, এটাই আশা করি।
রহিমা আপা, জি আপা, আপনার রেনু বুটিক্স, আপনি রহিমা, যেমন উনি লিমা আপা, লিমাস ক্রিয়েশন, তো এখানে রেনু বুটিক্স। রেনু বুটিক্স মূলত হচ্ছে, রেনু হচ্ছে আমার মায়ের নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর অবাক করার বিষয়, আমি নির্দিষ্ট কোনো পেশায় ছিলাম না। যেমন এখন একটা নির্দিষ্ট পেশায় থিতে হতে চাচ্ছি, যে উদ্যোক্তা, কিন্তু আমি যখন স্টার্টিং করি তখন আমাদের সময় উদ্যোক্তা শব্দটাই ছিল না। আর আমার জার্নিটা অনেক স্ট্রাগল একটা জার্নি। প্রত্যেকটা প্রফেশনেই আমি কাজ করছি, মানে এমন কোনো প্রফেশনে নাই সেটা হচ্ছে। কত বছর ধরে? আমি তো প্রায় 30 বছর কাজ, মানে আমি 18 বছর থেকে শুরু করছি আমার এই জাতীয় কাজই, এই যে মানে সব রকম কাজ, মানে আমার জীবন জীবিকার জন্যই আমাকে এগুলা করে করে আসতে হয়েছে। কয়েকটা বলা যাবে একটু? হ্যাঁ হ্যাঁ বলা যাবে। সব রকমের, হ্যাঁ একটু শুনি। প্রথম জীবনে ইচ্ছা, মানে এটা শুনে আমরাও শিখবো, আমরাও সমৃদ্ধ হব। মানে এই যে এখন আমি একটা পজিশনে আসছি, এটা আমার এতটুক জার্নির পরে আসছি। এতটুক না, এতখানি, মানে অনেক। এখন আপনার কাছে এতটুকুই, হ্যাঁ, যেহেতু আপনি একটা সুন্দর জায়গায় চলে আসছেন। হ্যাঁ, প্রথম হচ্ছে আমি যখন স্টার্ট করি তখন হচ্ছে আমি ওই যে টিনেজাররা যেটা করে, স্বপ্ন দেখে বাইরে বের হব, কাজ করব। তো ইন্টার পরীক্ষা দেওয়ার পর যে অবসর থাকে, আমি কিন্তু 90 দশকের মেয়ে। তো 94-এ ইন্টার পরীক্ষা দেওয়ার পরে, আমি খুব সংক্ষিপ্ত বলি, 94 পরীক্ষা দেওয়ার পরে তো কলোনিতে ছিলাম, বান্ধবীরা বলতেছি চল চাকরি করব। তখন কিন্তু ফ্যামিলির প্রয়োজন ছিল না, কোনো ফিনান্সিয়াল সমস্যার কারণে না, শুধু বললাম যে চলো আমরা চাকরি করব। তো কিভাবে যেন এটা একটা ব্যাটে বলে মিলে গেল। ইন্টারভিউ দিতে গেলাম, আমাদেরকে নিয়ে দিল। তখনও ইন্টারের সার্টিফিকেট বের হয়নি। তখন আমরা আমি মামিয়াপি বাংলাদেশ লিমিটেড, এটা ইপিজেটের একটা নাম করা কোম্পানি, ওখানে ঢুকে যাই। তো আমি যে ঢুকছি, আমি কিন্তু ওয়ার্কার হিসেবে ঢুকছি, কোনো পজিশনে পাইনি, কারণ আমার তো ম্যাট্রিক সার্টিফিকেট। তো ওখানে সিস্টেম ছিল যে দুইটাই পজিশন, একটা হচ্ছে ওয়ার্কার আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ার, আর সবার সেম রকমের সুযোগ সুবিধা। আচ্ছা, হ্যাঁ, খুবই মানে জাপানিজরা তো খুবই মানে শৃঙ্খলা। আমি ওখানে 5 বছর কাজ করছি। ওই 5 বছরে আমি ওই 5 বছরে যেহেতু শিফটিং ছিল, আমি ইন্টার পাস করেছি, ডিগ্রি পাস করেছি, দেন আমি লতে ভর্তি হয়েছি। আমার মার ইচ্ছা ছিল আমি যেন ল পড়াশোনা করি, কিন্তু যেহেতু আমি হোস্টেলে থাকছি, কোম্পানির হোস্টেলে থাকার পর আমাদের নাইটে ছিল ল তখনকার দিনে, তো আমি শিফটিংয়ে ল করে এসে হোস্টেলে ঢুকলে আবার ঢুকতে পারবো না, এরকম একটা বিষয় ছিল। তো আমার ফর্ম ফিল আপটা আমি ওখানকার ভিপিকে দিয়েছিলাম। তো ভিপিটা আমার ফর্ম ফিল আপটা করে নাই। কেন? যা করে টাকা মেরে টেরে খায়, এই টাইপের। তো আমি তো জানি যে ও করে ফেলছে, আমার তো ফুল প্রিপারেশন, আমি মোটামুটি একটা ছাত্রী, খারাপ না, অন্তত পাস করে যাবেন। হ্যাঁ, কারণ ওই লক্ষ্যে তো আমি পড়াশোনাটা করছি। কিন্তু যখন সবাই পরীক্ষা দিতে হার্ড ওয়ার্ক করছেন, হ্যাঁ টাফ ছিল পড়াশোনা করা, তো পরে গিয়ে দেখা গেল যে আমার ফর্ম ফিল আপটাই হয়নি। তখন যেহেতু জাস্টিস শাহাবুদ্দিন ছিল, তখন আমাদের বেলায় কি করে ফেললো, হার্ড করে ফেললো পড়াশোনাটা। সেকেন্ড টাইম ঝুঁকি নেওয়াটা যাচ্ছিল না। আবার আমার মা যদি অল্প শিক্ষিত ছিল, কিন্তু সে স্বশিক্ষিত ছিল, মানে সে বুঝতো, মানসিকভাবে শিক্ষিত ছিলেন। তো উনি চাইতো যে আমি পড়াশোনা করি। তো উনি বসে থাকতে না দিয়ে মাস্টার্সের ফর্ম ফিল আপের টাকা পাঠিয়ে দিলেন আমার ভাইকে দিয়ে। পরে আমি আবার প্রাইভেটে মাস্টার্স করলাম। বাঙালি মায়েরা কোনো না কোনো ভাবে এডুকেটেড, জ্ঞানে দশ, মানে মারা ডাক্তার, মারা ইঞ্জিনিয়ার, মারা সব জানে মায়েরা। তারপর আমি ল তো আর পড়তে পারলাম না, মাস্টার্স করলাম। এতদিনে আমি কিন্তু অনেক অ্যাচিভমেন্ট করে ফেললাম। আমি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করছি চিটং কলেজ থেকে। তো আবার এই 5 বছরে যেহেতু আমার এখান থেকে আস্তে আস্তে আমি সার্টিফিকেট অর্জন করছি, এর ফাঁকে আমাদের ওখানে ইংলিশের এখনকার মতো এতই ছিল না, কিন্তু যুব উন্নয়নের ইংলিশের দরকার ছিল, কম্পিউটারের দরকার ছিল। তখন কম্পিউটার নতুন, তো সেই স্কিলগুলো করেছি আমি, ইংলিশে স্পোকেন করেছি, কম্পিউটারে এই কাজগুলো একদম নিজেকে চালিয়ে নেওয়ার মতো, একটা জব করার মতো জায়গা সেটুকভাবে তৈরি করেছি। করার পরে আমাদের ইয়েতে ল্যাব পড়ে গেল, কিসে, মামিওপি অলিম্পিক এমআই হয়ে গেল, এবং এটা জাপানিজ থেকে চীনারা কম টাকায় নিয়ে গেল, তখন ল্যাব পড়ে গেল। তো যেহেতু আমরা ভালো কাজ করছি, সিনিয়র হয়েছি, তো আমাদেরকে তো রেখে দিতে চাইছে। তো পরে চিন্তা করলাম আমি যদি এখানে থাকি, আমি তো আরো উপরে আসতে পারবো না। তখন আমি চাকরিটা ছেড়ে দিয়ে আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে। মানে ওখানে আপনার কাজটা কি ধরনের ছিল? ওই যে ইয়েতে জাপানি কোম্পানিতে, সেখানে হচ্ছে একটা সেকশনে শেফট তৈরি করতো, ওই যে মাছের যে ইটা, ওটাকে শেফট বলে। আর আমাদের সেকশনে রিল তৈরি করতো, ওই যে মাছের যে ঘুরায় সেটাকে রিল বলে। আর শেফট হচ্ছে যে লম্বা ইয়েটা, ওইটা 2 সেকশন মিলে ওইটা। এখানে আবার প্রচুর সেকশন আছে, অনেক সেকশন, সব ভাগ করা কাজ। আমরা ওটাই করতাম।
হ্যাঁ একদমই আপনার জন্য নতুন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু খুব কষ্টকর ছিল তো কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল্প একটা বয়স কিন্তু এনজয় করেছি। কেন এনজয় করেছি? তখন তো অন্য স্বপ্ন ছিল অনেক। হ্যাঁ, অন্য কোনো চিন্তা ছিল না। অন্য কোনো আর চিন্তা ছিল না। আমাদের সময় কিন্তু এত কঠিন লাইফ ছিল না। না না না, এত কঠিন লাইফ, মানে তখন এই সোশ্যাল মিডিয়া ছিল না, তখন মানুষ মুখ দিয়ে কথা বলতো, মানে এক্সচেঞ্জ হতো সবকিছু। অনেক সুন্দর সময় ছিল একজনের সাথে আরেকজনের একটা সময়ে দেয়া নেয়ার ব্যাপারগুলো আর কি ভালোভাবে। হ্যাঁ, এরপরে আমি গার্মেন্টসে চলে গেলাম। একটা দীর্ঘ হয়ে যাচ্ছে, একটা গার্মেন্টস আমি অ্যাডমিনিস্ট্রেশন হেড হিসেবে জয়েন করি, যেহেতু আমি মাস্টার্স করে ফেলছি। তো আমি যখন জয়েন করি তখন আমার মা মারা যায়। তো আমি মাত্র 10 মাস কাজ করতে পারছি। তো আমার মার একটা ছিল, তখনকার দিনে যেহেতু গার্মেন্টসে চাকরি করা পছন্দ করতো না, তো উনি বলছে গার্মেন্টসে চাকরি করো না। তারপর মা তো মারা গেল। একটু সময় নেন, অসুবিধা নেই। আপনার গল্পটা শুনতে হবে। আপনার এই গল্প কিন্তু অনেককে অনুপ্রাণিত করছে, এবং বলে না যে কাজের কিন্তু বয়স নাই। আপনার এই গল্প থেকে আজ আমিও কিছু নিচ্ছি, উনি কিছু নিচ্ছেন, উনি কিছু নিচ্ছেন। আর ওই যে ওই সময় এত পেরেছে কেন উনি, যে তারুণ্য, একটা টকবগে তারুণ্য, ওই যে হেলাল হাফিজের কবিতার মতো, এখন যৌবন যার যুদ্ধ যাবার তার শ্রেষ্ঠ সময়। আমরা কি গল্পে আগাতে পারবো না? একটু পরে আসি, ওনার গল্প শুনি। আপনি একটু সময় নেন, গল্পটা শুনতেই হবে আমাদের। লিমা আফরোজ, হ্যাঁ, আপনার তো কি লিমাস ক্রিয়েশন মানে ক্রিয়েটিভিটি, হ্যাঁ, কত কিছু। একটু বলেন, আপনার গল্প শুনি। অ্যাকচুয়ালি আমার জীবনের প্রতিটা পদে পদেই অবাক করার মতো। আমাদের জীবনের একটা গল্প। আমি কখনো কথা বলতে পারতাম না। আচ্ছা। কেউ যদি বলতো কেমন আছো, ভালো, কিন্তু আমাকেও যে বলতে হবে যে তুমি কেমন আছো বা তুমি কেমন, সেটা আমি বলতে পারতাম না। এতটা গুটানো ছিলেন? এতটা গুটানো। আমার বাবা খুব স্ট্রিক্টলি ছিলেন। আমার বাবা ঘরে ঢোকা মানে কারফিউ। আমার দাদি পর্যন্ত ভয় পেত। তো ওই ভয়ে বা শাসনে সেভাবেই বড় হয়েছি। এবং বিয়ে হলো, একদম কি জামা কাপড় পরবো মার উপরে ডিপেন্ডেন্ট ছিলাম, এবং একদম শুয়ের থেকে ক্রিয়েটিভ পারসন হয়ে গেল। শখ বলতে কিছুই ছিল না, কিন্তু আমার মার খুব শখ ছিল তার বাচ্চাদেরকে এইটা করাবে ওইটা করাবে, কিন্তু হয়নি। মার কোনো শখই পূরণ করতে পারি নাই। খুব চুপচাপ স্বভাবের ছিলাম। তো বিয়ের পরেও হাজবেন্ডের উপরে ডিপেন্ডেন্ট, ওই অভ্যাসটা হয়ে গেছে ডিপেন্ড করার। ইভেন কি কোনো প্রোগ্রামে গেলে কোন শাড়ি পরবো সেটাও হাজবেন্ডকে জিজ্ঞেস করতাম। কোনো চয়েস ছিল না? না, আমার নিজস্ব কোনো চয়েস ছিল না। আপনার উপর চাপানো হয়েছে, আপনি আর নিতে পারছিলেন না? না, চাপানো যে সেটাই তো, চাপানো ছিল না, মানে চাপানো ছিল না। আমি নিজের থেকেই আসলে মার উপরে অতিরিক্ত ডিপেন্ডেন্ট ছিলাম। ওইটার কারণে। হ্যাঁ, তারপরে বিয়ের পরে হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট ছিলাম। তারপরে এক সময় হাজবেন্ড মারা গেলেন 2005-এ। তারপরে যেই মেয়ে কোনোদিন নিজে থেকে কথা বলে নাই, আজকে কি রান্না হবে শাশুড়ির কাছে জিজ্ঞেস করছি, তারপর উনি বলছেন, তারপরে আমি রান্না করছি। এটা আমি এনজয় করতাম, এটা আমার কাছে ভালো লাগতো। বরঞ্চ না বলে দিলে আমার কাছে একটা বোঝা লাগতো যে কি করব, মানে চিন্তা করতে পারতাম না, চিন্তা শক্তিটা আমার ছিল না কখনোই। তো হাজবেন্ড মারা যাওয়ার পরে তখন দুইটা বাচ্চা। কত বছর পরে? এটা 8.5 বছর আমি সংসার করেছিলাম। বাচ্চা? এক বাচ্চা 4.5 বছর, এক বাচ্চা 2.5 বছরের ছিলেন। তখন থেকে শুরু হলো আমার আরেকটা অবাক করা জীবন, যে পৃথিবীটা না, তখন মানুষগুলোকে মনে হলো কি মানে সব উল্টে গেল সোজার থেকে। আমাকে যারা পছন্দ করত বা যাদেরকে এত কাছের ছিল সবাই দূরে চলে গেল, সব নেগেটিভিটি। তো যাই হোক, যেভাবেই হোক বাচ্চাদেরকে পড়াশোনা করালাম, বড় করলাম। ইভেন প্রতি পদে পদেই আমাকে একটা নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। এখন বাচ্চারা বড় হয়েছে, এখন মনে হয় যে আমি আরাম করব, আমি এখন পাখির মতো উড়ব, আমি এখন কোনো চিন্তা করব না। তো আমার জীবনে এখন কিছু ভালো বন্ধু তৈরি হয়েছে, এবং বন্ধুগুলি ধরেন আমার বাচ্চার ফ্রেন্ডের মারা, বা করোনার সময় আমার কিছু ছোটবেলার স্কুল ফ্রেন্ডরা। তো এদের সঙ্গে গল্প করতে করতে আমি জানি না আমি কতটুকু পারি, আমার ফ্রেন্ডরা বলে তুমি ভালো ডেজার্ট তৈরি করতে পারো,
আমার একটা বন্ধু আছে দুধ চিতই পিঠা খেয়ে বলে যে এই খাবারটা বেহেশতের খাবার হবে। অ্যাকচুয়ালি ওদের থেকেই উৎসাহটা পাওয়া। এই যে লেডিস ক্লাবে এসেও তো হাজার হাজার বন্ধু পেয়েছে। আসলে না, মানুষের জীবন অবাক করায়। আপনি যে জীবনটাতে গিয়ে হঠাৎ এত বড় একটা ধাক্কা খেলেন, সমাজের নানা রকমের কথা শুনতে হয়েছে, অনেক কিছু হজম করতে হয়েছে। আমার কাছে মনে হয়েছে কি আমার হাজবেন্ড মারা গেছে মানে আমারই কোনো একটা অপরাধ, আমারই কোনো একটা অন্যায়, সবাই কেমন যেন দূরে সরে গেল। তো তারপরও জীবনের গল্প তো থেমে থাকে না, জীবন তো থেমে থাকে না। আমার একটাই উদ্দেশ্য ছিল, আমার মা বলছে যে চলে আসো, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, কারো উপর ডিপেন্ডেন্ট হওয়া আমার আত্মসম্মানে লাগছে। আগের জীবনে সেই জীবনটাও তো না, আমি আর ডিপেন্ডেন্ট হতে চাই না। ডিপেন্ড করাই তো ছিল, নিজের কোনো জীবন ছিল না। যদি ওই জীবনটা আমি বুঝি নাই, ওটা অন্যরকম একটা বাবা মার, ওটা আমার ভালো লাগছে, আদরে থাকার একটা। তো পরবর্তীতে দেখলাম কি যে না, নিজের একটা আত্মসম্মান থাকা দরকার, কার উপরে আর ডিপেন্ডেন্ট হব না। সেই বাবা মার কাছে চাইলে তো পাওয়াই যায়। আপনি প্রজাপতির মতো উড়বেন, আমরাও প্রজাপতির মতো উড়বো। সত্যি একটু উড়ে উড়ে যে একটু বিরতি নিয়ে আসি, ফিরে এসে আমরা আবার উঠতে উঠতে আসবো। আমরা হাসবো, এরপরে কাঁদবো না, কিন্তু আপনার হাসির সাথে হাসলাম, আপনাদের দুজনের কান্নার সাথে কেঁদেও দিলাম। এটাই স্বাভাবিক, এটাই তো বন্ধুত্ব। একটা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। আমাদের গল্পগুলো হবে এরকমই, হাসি কান্না অবাক করা জীবনের। খুব শীঘ্রই ফিরে আসছি, থাকবেন আমাদের সাথে। জীবনই হলো একটা গল্পের বই। বলে না যে প্রথমে ইন্ট্রোডাকশন আছে, তারপরে একের পর এক ক্লাইম্যাক্স, একের পর এক অবাক করা জীবন। আসলেই তাই। তবে গল্পের বই আমরা পড়ে শেষ করতে পারি, কিন্তু জীবনের গল্প সহজে শেষ হয় না। এই গল্পগুলো শুনতে ভালো লাগে যদি কষ্টের গল্পগুলো আনন্দে পরিণত হয়। তো আজকে এখানে যারা আছে তাদের কষ্ট ছিল, দুঃখ ছিল, কিন্তু তারা এখন আনন্দে আছে। এই জন্যই ভালো লাগছে গল্পটা শুনতে এবং গল্পটা করতে। তো কিছু তো গল্প শুনলাম, শেষ তো হবে না। তবে আমরা কিন্তু আর কাঁদতে চাই না, আর কাঁদতে চাই না। কান্নার গল্প হোক, কিন্তু আমরা তো এখন সাকসেস হয়েছি, তাই না? রোমানা আপা, জি, আপনার গল্প করুন। অবাক করা জীবন আপনার কাছে। জীবনের তো প্রত্যেকেরই পট পরিবর্তন আছে, কৈশোর, যৌবন, অনেক রকমের জীবন। আপনার অবাক করা জীবন নিয়ে যতটুকু আপনার মনে হয় আপনি বলতে পারেন। আচ্ছা, আমার ধারণা বা আমার পরিচিত যারা, সবাই বলে আমার পুরো জীবনটাই অবাক করা। কারণ আমি যখন এটা হচ্ছে শোনা গল্প, যেটা আমি যখন ভূমিষ্ঠ হই, তো আমি 7 মাসে হই। তো আমার বাঁচার কথা ছিল না, কারণ আমার আম্মার হচ্ছে প্রচণ্ড প্রেশার ছিল। ওই প্রেশারে আর কি 7 মাসে বাচ্চা হয়ে যেতাম। তখন আমার চোখ ফুটেনি, তো আমাকে তখন ইনকিউবেটার ঠিক ওই রকম ছিল না। বাট আলো দিয়ে এরকম করে রাখতো। তো ওইভাবে রাখার পর 3 দিন পরে আমি আর কি চোখ মেলতে পেরেছি। আর কোরামিন একটা ইনজেকশন আমার রানে দিয়েছিল। তো ডাক্তার নাকি বলেছিল যে যদি হায়াত থাকে তাহলে এইটাই যে বাচ্চা কাঁদবে, শুনেছি শেষ ভরসা। হ্যাঁ। তো ওই কোরামিন দেওয়ার পরে আমি বেঁচে উঠি, চিৎকার দিয়ে উঠি। তো ওই জন্মটাই আমার অবাক করা। আরও একটা অবাক হচ্ছে, আমার মায়ের হচ্ছে আনএক্সপেক্টেড চাইছিলাম আমি। তো এটাই অবাক করা, যে যেহেতু বাচ্চা চাইনি, তারপরেও আমি জোর করে। কত ভাই বোনের পরে? 2 ভাই বোন আমরা, 3 ভাই বোন, বড় বোন, ভাই। এরপরে আর দরকার ছিল না, বাট এটা হয়ে গেছে আমি। তো ভূমিষ্ঠ হওয়ার পরেও আমার এই অবস্থা। তো এই কারণে জন্ম থেকেই অবাক। তো আমার জীবনে যেটা হয়েছে, ভুল বলেছি, জন্ম না, জন্মের আগে থেকে এটাই সেই অবাক। রাইট। তো এরপর থেকে আমার জীবন আসলে অবাকের মতোই। তো আমার মা, যেমন ধরেন আরেকটা বলি, আমার মা প্রচণ্ড রাগী ছিলেন আর খুবই জেদি ছিলেন। তো তার রক্ত তো আমাদের মধ্যেও আছে, আমরা ওরকম জেদি। তো আম্মা কি করতো, যে পরীক্ষার কোন একটা দুষ্টুমি করলেই আম্মার অতিরিক্ত রাগ ছিল, তো আম্মা হচ্ছে আমাদের 3 ভাই বোনকে মারতো। একজনের রাগ সবার উপরে মারতো। তো আমার কথা হচ্ছে যে আমি দোষ করতাম না, তুমি কেন মারলা, ওই জেদে আমি যাও পড়বো না এরকম করে সব ছুড়ে দিতাম। তো আর এগুলো হতো যে আমাদের যখন হয়তো আমি 4 থেকে 5-এ উঠবো বা এরকম ফাইনাল পরীক্ষায়। তো এগুলো আমার হচ্ছে ম্যাট্রিক পরীক্ষাতেও হলো এরকম, যে আমার পরীক্ষা সকাল থেকে বৃহস্পতিবার করে তো পরীক্ষা শুরু হতো।
প্রথমেই। তো বুধবার দিন আম্মা প্রচণ্ড মারলো, তো আমি বলছি আর পড়বই না, এই জীবন আর রাখবই না। তারপরে এখন দেখি যে হাত দিয়ে মারে না, লাঠি টাঠি কিছু দেয়? লাঠি কঠিন, এই ইতিহাস বললে অনেক বড় ইতিহাস হবে, যে আমার মায়ের মানে এখন লজ্জা পাবেন, যাই হোক আমি বলতে চাই না। তো এখন হলো যে মেরেটার আম্মা তো চলে গেল, তো এখন আমি চিন্তা করলাম যে পড়ালেখা করবো না, আমাকে মারলো পরীক্ষার আগের দিন। তো এখন যত রাত হচ্ছে দেখে আমার মা নির্বিকার, কিছু বলে না, আমি যে পড়ছি না কিছুই বলে না। তো এখন চিন্তা করছি যে মানে কেন বলে না, এখন আমার নিজেরই খারাপ লাগছে যে কেন বলে না। তো আমার মা খেয়ে দিয়ে ঘুমায় পড়লো। তো আমি কি করলাম, আমি রাতের বেলা চুপি চুপি একটু পড়লাম, রাত তখন 2টা বা 3টা বাজে এরকম। এরপর পড়ে চলে আমি ব্যাস আমার মতো আছি। এখন আমার মা ভোর 6টা থেকে, আমাদের হচ্ছে 10টা থেকে পরীক্ষা হতো, 7টা থেকে বলতেছে পরীক্ষা দিতে যাবো না? না যাবো না, আমি কি পড়ছি? তো আমার যাবো না, যাবো না। তো আমার ঠোঁট এরকম করে ফুলে গেল। তো আমার ঠোঁট ফুলে কেউ কিছু বলতো না? না, আমার মাকে সবাই, মানে আমার বাবা আসলে আম্মাকে অনেক ভালোবাসতো, তো কিছু বলতো না। তো আমি প্রথম পরীক্ষার দিন আমি গিয়েছি হচ্ছে 23 মিনিট লেট করে ম্যাট্রিক পরীক্ষার সময়। তো যখন দেখি এরকম মারলো। তো টিচাররা দেখে আমাকে আর কিছুই বলেন যে বসো বসো বসো, কারণ তখন তো আগে এত রেস্ট্রিকশন বা এত কড়াকড়ি কিছু ছিল না, ঠিক আছে বসো বসো পরীক্ষা দাও। তো পরীক্ষা দিলাম। তো এই ম্যাট্রিক পরীক্ষা তো একই হলো, ইন্টারও সেম। আমি মানে প্রত্যেকটা পরীক্ষা আমি এরকম মার খেয়ে মানে একদম বিভৎস অবস্থায়। তো এটাও আমার অবাক করা জীবন। এরপর আরও অবাক হচ্ছে, আমি একদিনের আপনার বাচ্চাকে আপনি মারেন না তো? একটু শাসনের মতো, এটা আগে চলে গেছে, এটা আর বলতে চাই না। বাচ্চারা তাহলে কষ্ট পাবে যে মা, ওদের পুরাতন কথা মনে পড়ে যাবে। তো এরপরে আমার যেটা হলো যে বিয়েটা আমি করলাম একদিনের নোটিসে, মানে এটার পেছনে আমার মা আমাকে প্রচণ্ড মারলো। তখন আমি জেদ করে বিয়ে করে ফেললাম, যে ঠিক আছে যাও, তোমার বাড়িতে থাকবো না, তোমার মায়ের খাবো না, আমি বিয়ে করে ফেললাম। কার পছন্দের বিয়েটা? আচ্ছা, এবং মজার কথা হচ্ছে পালিয়ে গেছেন? হ্যাঁ। আচ্ছা, সাহস, মানে আর মার খাবে না? না না, আর কিছুতেই হবে না। তো ওইরকম ভাবেই হলো। তো এরপর হচ্ছে আমার হাজব্যান্ড মাশাল্লাহ, সে একটা ভালো মানুষ আলহামদুলিল্লাহ। মানে সে হচ্ছে, মানে আমার 2টা মেয়ে, তো দেখা গেছে যে বাসায় আমি ছোট, ওরাই আমাকে সুন্দর কেয়ার করে, বা আমার বাসায় হচ্ছে আমি একটু আল্লাদি টাইপের। তো দেখা গেছে যে সব কিছু আমার জন্য তুলে রাখা হয়, যে কোনো কিছু রান্না আমার হাজব্যান্ড আবার খুব ভালো রান্না করে। তো আমি যদি ঘরের থেকে বাইরে থাকি, সে তখন রান্না করবে না। যেমন আমাদের বাসায় একটা ট্র্যাডিশন আছে যে শুক্রবার দিন সে হচ্ছে স্পেশাল হচ্ছে কাচি বা বিফ দিয়ে কিছু, মানে সে একটা রান্না করবেই। তো এখন হচ্ছে আমি যদি কোনো শুক্রবারে না থাকি, সে রান্না করবে না। আজকে দুপুরে তো হয়েছে রান্না? না, ও আপাতত দেশের বাইরে আছে। তো এখন হচ্ছে যে এই সবগুলোই অবাক করা জীবন। আর ভালোই লাগলো শুনে। আরও বড় একটা অবাক বলি, সেটা হচ্ছে 2021 আমার কোভিড হয়। তো আমার বাচ্চার কথা ছিলই না, ডাক্তার একদম বলেই দিয়েছে যে ওনাকে আর নিতে পারবেন না। তো ওই সময় আমার বন্ধু, এই বন্ধু যখন আমার আপন জনেরা যেতে ভয় পেয়েছে যে কোভিড ছোঁয়াছে, সে আমার সঙ্গে বেড শেয়ার করেছে। সে আমার সঙ্গে মানে কি বলে, আমি ওটা তখন এইভাবে কোনোদিন বিশ্বাস করি না। আমি যেখানে করার আমি করেছি, আমি এটাকে ভয়ই পাইনি। এই যে ও ভয় পায়, কখনো বিশ্বাস করি না। আমার কাছে মনে হচ্ছে একটা ভালো কাজ করতেছি, আল্লাহ আমাকে অবশ্যই সাহায্য করবে। তারপর রাইট। তো ওখান থেকে যখন বলে দিল, আমার হাজবেন্ড তখন জাপানে আটকা পড়ে আছে, সে আসতে পারছে না। আমার বাসায় আমার 2টা বাচ্চা আর আমার একটা হেল্পিং হ্যান্ড একটা মেয়ে ছিল, আমাদের 4 জনেরই কোভিড ছিল। তো এর মধ্যে আমার অবস্থা সিরিয়াস, আমাকে অ্যাডমিট করালো। তো ডাক্তার তো বলেই দিয়েছে, এবং আমিও বুঝতে পারছিলাম, মানে 11 দিন ছিলাম, 11 দিনে হচ্ছে অক্সিজেন দিয়ে রাখতে হয়েছে। তো অক্সিজেন খুলে আমি ওয়াশরুমে মানে যেতাম যে কয়েক সেকেন্ডের জন্য, আমি তখন মনে হতো যে আমি এই বুঝে আমি পড়ে যাচ্ছি, মারা গেলাম। তো এই জীবনটা যখন ফেরত পেলাম, এটাও একটা অবাক করা জীবন, তাই তো। সো মানে আমার জীবনটা আসলে, এবং সবাইকে অবাক করে দিয়ে বন্ধু পাশে মাশাআল্লাহ। আচ্ছা, গল্পের আগে একটু গান শুনি। আমরা একটু গুনগুন করে গান শুনেছিলাম, ওই গানটা যে কটা লাইন পারেন গান, আর আপনারা যদি সুর মেলাতে পারেন আপনি আমাদের সঙ্গে জয়েন হতে পারেন। শুরু করুন, দেখি। এখন তো সময় কাছে আসার, এ দুটি হৃদয় কাছে আসার, তুমিও যে একা আমিও যে একা, লাগে যে ভালো
প্রিয়। বাহ, কোন সিনেমার জন্য এই গানটা? এটা হচ্ছে মৌসুমীর অন্তরে অন্তরে। না না ও প্রিয়। আচ্ছা, না, কিয়ামত থেকে কিয়ামত। কিয়ামত থেকে Yes, সালমান শাহের বলে। মৌসুমী। আচ্ছা, একটু গল্প শুনি আপনার এখন। আচ্ছা, আমারটা তো খুবই অবাক করার ব্যাপার, কারণ সব নেগেটিভিটিগুলো আমার জীবনে পজিটিভ হয়ে আসছে এবং খুব দ্রুত আসছে। All is মানে well. সবাই ভাবছে আমি হয়তো আরো স্ট্রাগল করব, কিন্তু গড আমার মানে প্রতি এতটাই স্যাটিসফাইড মনে হয় সম্ভবত, যার কারণে আমি খুব অল্প সময়েই সাকসেসটা পেয়ে গেছি। সাকসেসের কোনো সীমানা নেই, কিন্তু তারপর আপনি আমার satisfied, যতটুকু দরকার আপনি ছিল, মানে আমার satisfied। আবার চাহিদাটা খুবই কম, খুবই কম, মানে এই কারণে মানে অনেক কম, মানে এটা এই যুগে বলা যায় না মানে যে কতটা কম, মানে আমাকে দেখে বোঝা যায় না যে আমার ভিতরে আসলেই চাহিদাটা কম, আর যার কারণেই আমি এতটুকু আসতে পারছি। বোঝা যায় আমি আসতে আপনি খুব অ্যাক্টিভ, এটা বোঝা যায়। আপনি খুব দৃঢ় প্রতিজ্ঞ, এটা বোঝা যায়। তো আমি যেহেতু গার্মেন্টসে আমি ছিলাম, তো আমার মা মারা গেছে, এখন তো সবাই বলতেছে এই মেয়ের তোর বিয়ে হবে না। তো এখানে একটা কথা বলে রাখি, হোস্টেল আমি যেহেতু চাকরি ছেড়ে দিছি, আমার হোস্টেলও চলে গেছে, তো আমার থাকার জায়গা ছিল না, আমি আমার ফুফাতো বোনের বাসায় আসছি। তো আমার ফুফাতো বোনের বাসায় আসে আমি তো গার্মেন্টসে চাকরি করলাম, তো এখন আমার মা মারাতে তো এখন তো বিয়ে দিতে হবে, এখন গার্মেন্টসে চাকরি করে এই মেয়ের তো বিয়ে হবে না। তখনকার দিনে এরকমই একটা ব্যাপার স্যাপার ছিল। এখন এই 10 মাস পরে যেহেতু আমার স্কিল ভালো ছিল, ওখান থেকে আমার ফুফাতো ভাই কি করলো, আমাকে শিপিং এ ঢুকাই দিল, এক্সপোর্ট ইম্পোর্ট, এটাকে ফ্রেট ফরওয়ার্ড বলে। আর দায়িত্ব দিয়ে কাজ করা। তো ওখানে যখন আমি চলে গেলাম, তো এখন আমি যে বাসায় আমার ফুফাতো বোনের, যে ফুফাতো ভাই আমাকে চাকরি দিছে, ওই ফুফাতো ভাইয়ের সাথে আমার চাচাতো ছোট বোন তার বিয়ে হবে, তাহলে আমি তো আর ওই ঘরে থাকতে পারি না, তখন আমাকে এই ঘর তো ছাড়তে হবে। তখন আমি কি করব, তখন আমি বহদ্দারহাট মহিলা কর্মজীবী মহিলা হোস্টেল, সেখানে উঠে গেলাম। এখন চাকরি তো চাকচিক্যময়, ডেজিগনেশন হাই, সব কিছু হয়, কিন্তু স্যালারি ভালো না। ঠিক আছে, সবকিছু ঠিক আছে, জীবনে চলতে হবে। এখন এই কথাটাও তো বলা যাচ্ছে না। তাহলে আমার তখন এমন একটা সময় গেল, এতদিন তো আমি লারে লাপ্পা করলাম, ঠিক আছে, এখন তো আমি পড়ে গেলাম চাপে। এখন কি করব, তখন আমাকে কি করতে হইলো, এই চাকরির পাশাপাশি আমি আবার টিউশনি নিলাম আবাসিক এলাকায়। ওখানে তো সব ভালো ফ্যামিলির, মানে ভালো টিউশনেরই পায়, ফিটাও ভালো পাওয়া গেছে, ফিটা ভালো পাওয়া যায়। এখন এই যে চাকরিতে আমি আগের বেতনের অর্ধেকের বেতনে ঢুকলাম, কেউ তোমাকে জিজ্ঞেস করেনি যে কিভাবে আমার চলছে, হ্যাঁ, কেউ কখনো জিজ্ঞেস করেনি, কিন্তু আমি চালিয়ে নিছি। তখন আমার পাশে কেউ নাই, এখন আমার পাশে সবাই। আপনার পাশে আমরা সবাই আছি, আমাদের জুমে বন্ধুরা আছে, গল্প থাকবে। একটু বন্ধুদের সাথে শুধু পরিচয় করি, আবার একটু বিরতিতে যাচ্ছি। মিষ্টি আপুকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, ফাহিমা আপাকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, রুমি আপাকে দেখতে পাচ্ছি, মমি আপাকে দেখতে পাচ্ছি, আর একটা পর্দা দেখতে পাচ্ছি, কেউ একজন ওখানে আসবে। হ্যাঁ, তো বিরতিতে যাচ্ছি, বিরতিতে এসে আড্ডা হবে, গল্প হবে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই আমাদের এই অবাক করা জীবনের গল্প নিয়ে। ফিরে এলাম আমাদের নেক্সাস টেলিভিশনের নারীদের এই আড্ডায়। এখন তো আড্ডায় আরও সদস্যরা চলে এসেছেন জুমের। কার কি গল্প আছে এখনো জানি না, যাই এখন তাদের গল্প একটু শুনি। মিষ্টি আপু, হ্যাঁ মিষ্টি আপু শুনতে পাচ্ছেন? ভালোবাসা, জি আপু আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন। আমি শুনতে পাচ্ছি, এখন বলুন, আপনার কথা শুনি। অনেক অনেক শুভেচ্ছা, বৃষ্টি ভেজা সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিদের অনেক অনেক সালাম, শুভেচ্ছা। কি শুনবেন আপু, অবাক করা মানুষ, এই তো। আসলেই তো আপু, আমরা এতগুলো বন্ধু, আমরা সবাই প্রাণের বন্ধু, কিন্তু প্রত্যেকে সুবহানাল্লাহ তাআলা ইন্ডিভিজুয়াল করে পাঠিয়েছে। আসলে আমরা প্রত্যেকে এক একজনের বিস্ময়, এবং মানুষ সৃষ্টির মাখলুকাত, আমরা সবাই ভালো হওয়ার চেষ্টা করবে, এবং আমরা প্রত্যেকেই এক একটা চমক, আল্লাহর সৃষ্টি। আর এই অবাক করা মানুষের মধ্যে হাসি আছে, দুঃখ আছে, কান্না আছে, চমক আছে। আমরা ভালোটাকে বেশি বেশি গ্রহণ করব, আর খারাপ বা বিপদ বা যখন কেউ ভুল বুঝে সেইটাকে ঠান্ডা মাথায় আমরা মোকাবেলা করব। এই হোক আমাদের প্রতিশ্রুতি। অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনার গানটা মিস করলাম, সময় থাকলে শুনবো। মমি সুফিয়ান আপা, আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে, সুন্দর একটা শাড়ি, ম্যাচিং একটা গলার হার, টিপ, একটু দেখে নেই আপনাকে, তারপর কথা বলি। ও আবার সিলভারের ইয়েও আছে। থ্যাংক ইউ। কেমন আছেন?
হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ বলুন। আজকের বিষয়টা অনেক সুন্দর আপু, বৃষ্টি ভেজায় বিকেলের শুভেচ্ছা। আমরা প্রত্যেকটাই অবাক করা মানুষ, আর মানুষের ভিতরে দেখা যায় আর একটা মানুষ বাস করে। দেখা যায় উপর থেকে আমরা অনেক ভালো, আবার ভিতরে খারাপ, সবকিছু মিলেই আমরা মানুষ। আমাদের প্রত্যেকেরই উচিত ভালোভাবে চলা এবং ভিতরে আর বাইরে সমানভাবে থাকা। শুধু উপরে উপরে ভালো থাকবো আর ভিতরে ভিতরে মন্দ থাকবো, এই জিনিসটা মোটেই ঠিক না। আমরা সবাই মিলে ভালো থাকবো এবং আমাদের নেক্সাস টেলিভিশন চ্যানেল মানে লেডিস ক্লাবের পরিবারের বন্ধুরা সবাই মিলে একত্রিত থাকবো, এটাই আমাদের অঙ্গীকার আপু। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তানিয়া আপা শুনতে পাচ্ছেন আমাকে? তানিয়া আপা শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করুন তানিয়া আপা। শুনতে পাচ্ছেন তানিয়া আপা? হ্যাঁ আনমিউট করুন। ইসলাম, আজকের বিষয়টা নিয়ে বলুন, অবাক করা জীবন। আপনার জীবনের অবাক করা কোনো ঘটনা একটু ছোট করে বলুন তো। সবাইকে শুভ সন্ধ্যা। যারা স্টুডিওতে আছেন, আমি প্রথম থেকেই প্রোগ্রামটা দেখছিলাম, খুব ভালো লাগছিল। আমি বলবো না এটা গল্প, আসলে সবার জীবনের কথা আমি শুনছিলাম খুব মনোযোগ দিয়ে। আমি লাইভ প্রোগ্রামটা দেখছিলাম, আর জেসমিন আপুর কথা, আরো যে দুইজন আপু আছেন তাদের কথা আমি শুনছিলাম, খুবই মুগ্ধ হয়ে শুনছিলাম। আসলে কারো জীবনে অনেক বড় ঘটনা হয়, কারো জীবনে ছোট ঘটনা হয়, সেই সবার ঘটনাগুলো শুনে আমরা যে জীবনে শিক্ষাটা নিতে পারি, তার থেকে বড় শিক্ষা আমার মনে হয় কোনো বিশ্ববিদ্যালয়, কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজ দিতে পারে না। একদম একদম। সবার কথাগুলো, সবার জীবনের গল্পগুলো আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে তার জীবনের মানে কাহিনীটা কি ছিল, এবং চলার পথে সেই সব আপুদের গল্পগুলা যদি আমি সাথে নিয়ে চলি, তখন মনে হবে যে না, আমি আমার রাস্তাটা ঠিক আছে, কোনো ডানে বায়ে যাচ্ছে না। একদম একদম ভালো বলেছেন। আসলে অনেক ধন্যবাদ। আসলে আমাদের জীবনকে পড়তে পারলেই জীবনটা আসলে একেবারেই পরিশুদ্ধ, জীবনের কাছে বা নিজেদের কাছে নিজেরা পরিষ্কার হয়ে যাওয়া। হ্যাঁ, এবার যাচ্ছি ফাহিমা আপা। ফাহিমা আপা শুনতে পাচ্ছেন আমাকে? সাউন্ড সিস্টেমটা একটু ভালো করেন। আচ্ছা আচ্ছা, ফাহিমা আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। হচ্ছে আমরা করব জয়ের সহসভাপতি, তারপরে লিমা আপু এবং হচ্ছে রাহিমা খাতুন, তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। সবাইকে সুন্দর লাগছে ম্যাম, অনেক সুন্দর লাগছে। ম্যাম আপু আপনাকে অনেক মানে অন্যরকম, আজকে অন্যরকম সুন্দর লাগছে। যাই হোক, আজকে বিষয়ের উপর আসলে মানুষের জীবনটা হচ্ছে অবাক করাই জীবন। কারণ আমরা ছোট থাকতে আমাদের জীবনটা একরকম, তারপরে হচ্ছে যখন একটু বড় হই তখন আরেক রকমের জীবন, তারপর আবার যখন আমাদের বিয়ে হয়, বাচ্চা কাচ্চা হয়, তখন হচ্ছে আমাদের আরেকটা জীবন, মানে কোনো জীবনের সাথে আমাদের কোনো জীবনেরই মিল নেই। এই জিনিসটা আসলে আমাদের চিন্তা করি যে জীবনটা চলে যায়, যে সময়টা চলে যায়, সেই সময়টা কিন্তু আমরা কখনো কোনো কিছুর বিনিময়ে ফিরে পাই না। তাই আমাদের সব সময় প্রত্যেকটা সময়টা আমাদের সবাইকে মূল্যায়ন করা উচিত। একদমই, অনেক ধন্যবাদ। হাসিনা আপা আপনি থাকুন, একটা বিরতি নিয়ে আসছি আপনার কাছে। আবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। থাকুন আমাদের সাথে। অবাক করা গল্প শুনতে শুনতে লালনের আধ্যাত্মিক অনেক গানের কথা মনে পড়ে গেল। সময় থাকতে সাধন হলো না, এরকম কত গান। আসলেই আমরা সময় থাকতে অনেক কিছুই বুঝি না। যারা বোঝে তারা জীবনের গল্পগুলো পরিবর্তন করতে পারে, আর যারা বোঝে না তারা জীবনের সেই জায়গাটাই থেকে যায় যেখানে কোনো স্বপ্ন থাকে না। চলে যাচ্ছি জুমে, আমাদের দুজন বন্ধু আছে, তাদের সাথে গল্প শেষ করে স্টুডিওর বন্ধুদের সাথে গল্প করব। হাসিনা আপা খুব ছোট্ট করে, হাসিনা আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম।
বলুন তাড়াতাড়ি। শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শোনা যায়। হ্যাঁ বলুন। আজকের যে বিষয়টা আসলে অনেক সুন্দর একটা বিষয়। তো অবাক করা জীবন, এটা আসলে অবাক করা জীবন। কারণ আমরা দেখা গেছে এক নিয়মে বের হই কোথাও, কিংবা কোনো একটা কাজে কিছু করতেছি, হঠাৎ করেই কিন্তু অবাক কোনো কিছু ঘটে যায় বা হয়ে যায়। যেমন দেখা গেছে আমি 3-4 দিন আগে গাছে একটা কলি দেখছি, যখন পরের দিন ঘুম থেকে উঠে দেখি যে ফুলটা ফুটে গেছে, এটাই কিন্তু আমাকে অবাক করে দেয়। এরকম ছোট ছোট থেকে বড় অনেক বিষয় কিন্তু আসছে যে হয়তো কল্পনা করি নাই, চিন্তা করি নাই, সামনে পড়ে যায়। তো ওই অবাক করা বিষয়গুলো আসলে যাদের মধ্যে কোনো অনুভূতির সৃষ্টি করে না, আমি বলবো ওরা যন্ত্র। কারণ ওই অনুভূতি সৃষ্টি হওয়া, ওইটাই একটা অবাকের মানে রিটার্ন দেওয়া, যে আমি যে অবাক হইছি জিনিসটাকে দেখে ফিল করছি, এটাই অনেক বড় কিছু। অনেক ধন্যবাদ হাসিনা আপা। আমরা আমাদের জন্য অনুভূতি ভোতা না হয়ে যায়, আমরা যেন সবকিছুই অনুভব করি। তরু আপা শুনতে পাচ্ছেন? তরু আপা, আচ্ছা তরু আপা শুনতে পাচ্ছেন না। নার্গিস আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি, নেটের সমস্যা একটু আছে, তারপরে শুনতে পাচ্ছি। আপু বলেন, আজকের বিষয় নিয়ে ছোট্ট করে বলেন, যত ছোট করে বলতে পারেন। অবাক করা জীবন, আপনার জীবনে অবাক করা কি ঘটেছে? এত তো বলা যাবে না, ছোট্ট করে একটা কিছু বলেন। আজকে দেখলাম দুপুরবেলা ঝমঝম বৃষ্টিতে, তা আমাদের বাসায় সাইডে এক সাইডে হচ্ছে মসজিদ, আর এক সাইডে হচ্ছে একটু ঢাল, তো তাই হচ্ছে পুরা পানি জমে, এত পানি বেশি জমে গেছে যে বাচ্চারা তো এদিকে ঝাপাঝাপি করতেছে, এত ভালো লাগতেছে। আবার এদিকে মসজিদ থেকে সবাই নামাজ পড়ে বের হয়েছে, মুসল্লিরাও হচ্ছে কি বলে যাচ্ছে, পাঞ্জাবি কি পরিয়ে পড়া, মানে ইয়েতে জায়নামাজটা মাথার উপর দিয়ে ওরাও বাসায় যাচ্ছে। মানে একদিকে বাচ্চারা খেলতেছে, মানে ওরা বৃষ্টিটা ওরা এনজয় করছে, আর ওনারা বৃষ্টিটাকে আড়াল করছে। এটাও একটা বিপরীত একটা ঘটনা, ভালোই লাগলো শুনতে। অনেক ধন্যবাদ। তরু আপা হাসছেন, আমার কথা শুনছেন না? তরু আপা, আচ্ছা তরু আপা শুনতে পাচ্ছে না, যদি সময় হয় গল্প হবে। লিমা আপা ছোট্ট করে। আমার আসলে আমি যে এখন বসে আছি, বেঁচে আছি, এটাও একটা অবাক করা। ছোটবেলায় আমার দাদার বাড়িটা খুব কনজারভেটিভ ফ্যামিলি ছিল, মানে নামাজ 5 ওয়াক্ত পড়তেই হবে, এবং কোনো কিছুই পছন্দ করতো না। আমার দাদি কোনোদিন কারোর সঙ্গে দেখা করেন নাই, তো কোনো অনুষ্ঠান, জন্মদিন, ম্যারেজ ডে, এগুলো তো প্রশ্নই আসে না। তো আমি হওয়ার পরে আমার জন্মদিন করার জন্য আমার নানির বাড়িতে চলে গেল আমার মা আমাকে নিয়ে। তো জন্মদিনের পরের দিন সবাই কি গিফট পেলো এগুলো নিয়ে খুব আলোচনা দেখতেছে ওরা ওইদিকে। আর আমি আস্তে আস্তে করে, আমার নানির বাড়িতে অনেক বড় বড় পুকুর আছে, তো সেখানে গিয়ে আমি পানিতে পড়ে গিয়েছিলাম। আচ্ছা। তো পানিতে এমন ভাবে ভেসেছিলাম, সবাই ভাবছিল যে মাছ ভেসে আছে, কারণ 1 বছরের একটা বাচ্চা, খুব ছোট। আর তখন ওই যে সাদা নিমাগুলো ছিল কারুকাজ সেলাই করা, হ্যাঁ মাছের মতো। তো ওই সময়ে ছিল যে মা ধরলে বাঁচে না, এরকমই একটা প্রচলন ছিল কথার। তো আমার কোনো সেন্স ছিল না, আমি পানি খাই নাই, একদম ভেসে গেছে। হ্যাঁ আমি পানি খাই নাই, আমি আসলে ছোটবেলা থেকে এই জন্য সাঁতার শেখাতে হয়। তো পানি না খেয়ে খুব ছোট, তো মানে আমার ওই সময় আমার মা 7টা গরু মানত করে ফেললেন আমি বেঁচে গেলে দিবে। তো খুবই করে হসপিটালে নিয়ে গেল, মানে ডাক্তাররা বলে দিচ্ছেন না কিছু হবে না, ছাইটাই দিয়ে খুবই করে নিয়ে গেল। তো অনেক দিন পরে আমার সেন্স আসলো, বেঁচে গেলাম। এরকম পরবর্তী 7টা গরু দিয়েছিলেন মা? আসলে আপনার যে কনজারভেটিভ লাইফ, যেটা যে আমরা বাঙালি মুসলিম, কিন্তু আমাদের কিন্তু এর মানে এই না যে আনন্দটা দমিয়ে রাখা, উল্লাস করা যাবে না, আনন্দ করা যাবে না। হ্যাঁ, এই যে কনজারভেটিভ, এই ব্যাপারটা একটু কষ্টই দেয় আসলে। হ্যাঁ, তো আমার মা এটা খুব ফিল করতো। আমার মাও খুব জয়েন্ট ফ্যামিলি থেকে বড় হয়ে গেছে। দ্বিতীয় জন্মদিনেও ঠিক একই ঘটনা। দ্বিতীয় জন্মদিন করার জন্য আমার মা আমাকে নানির বাড়িতে নিয়ে গেলেন, এবং দ্বিতীয় জন্মদিনেও দাদার বাড়িতে জন্মদিন করা যাবে না। তো দ্বিতীয় জন্মদিনেও আমি ঠিক পুকুরে পড়ে গেলাম। মানে তখন মানে 2 বছর, ওটা ছিল 1 বছর। হ্যাঁ, এই 1 বছরে এর মধ্যে কোনো সাঁতার শেখানোর কোনো চেষ্টা ছোট কালে সাঁতার শেখা যায় না। 4-5 বছর না হলে তো আসলে। আমি 3.5 বছরে সাঁতার শিখেছি। তখন আমার নানির বাড়ির খালারা, মামারা সবাই ধরে ধরে আমাকে সাঁতার শেখালো। তো দ্বিতীয় জন্ম পড়াটা আমার জন্য আরো ডেয়ারিং ছিল,
অদ্ভুত, একা একা চলে গেছেন? হ্যাঁ, আমার পানির খুব নেশা ছিল, আমি একা একা পানিতে চলে যেতাম, পানি নিয়ে খেলতাম। মানে কোনো কিছু করাতে গেলে আম্মু আমাকে পানির লোভ দিয়ে, চুল কাটতে গেলে পানির সামনে রেখে পানি নিয়ে খেলতাম। যেগুলো নিষেধ বাচ্চাদের, সেগুলোর একটা নেশা ছিল আমার। আমি এই যে বললাম মুখে কোনো কথা বলতাম না, কিন্তু আমার মা বলতো যে তোমার হাত পা খুব চলতো। তো ওই যেতে যেতে সেই পুকুরে, আমার নানির বাড়িতে অনেক বড় বড় পুকুর ছিল, অনেকগুলো, 5টা। তো ওই পুকুরে পড়ে আবার সেই একই অবস্থা, সেটা আরো খুব ডিয়ারিং ছিল। তখন কি 7টা গরু? না না না, মার কত 7টা গরু দিবে, কারণ এরপর তো আবার করতে পারে, কত দিতে 7টা গরু পরে চিন্তা করছে আর দিব না। না না, আসলে তখন বাচ্চারই কথা ছিল না, তো বেঁচে গেলাম। তো এরপরে এরপরে জন্মদিন নিশ্চয়ই আর নানির বাড়িতে হয়নি? না, নানির বাড়ি দাদির বাড়ি হয়েছে, কিন্তু অত বড় করে হতো না। তখন তো পুরো সব আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করে বড় করে অনুষ্ঠান, এরপর আর কখনো অত বড় করে হয়নি। তো বিয়ের আগেও আমার সেই একই অবস্থা, খুব জন্ডিস। ডাক্তার বলল যে ওকে কথাই বলানো যাবে না, লিভার যত বাড়ে নড়ে জন্ডিস তত বাড়ে। তো আমাকে যখন হসপিটালে ভর্তি করলো কাউকেই জানানো হয় নাই, কারণ আসবে সবাই কথা বলবে, আমিও উত্তর দিব। এবং ওই সময় আমার মামার, আপন মামার বিয়ে ছিল, আমার আপন জ্যাঠাতো ভাইয়ের বিয়ে ছিল। হ্যাঁ, আমি এগুলো কিছুই দেখতে পারি না, এবং কেউ আসতো না, কারণ সেজেগুজে আমাকে দেখতে আসলে আমি কষ্ট পাবো, আমার বাঁচারই কথা ছিল না। তো আমি জানি না, আমি ভাবি যে আমি এই যে মরতে মরতে বেঁচে আসলাম, মানে আমার জীবনে আর কি দেখার আছে? আর এত বড় একটা জীবন পাওয়া, এর চেয়ে আসলে অবাক করার কিছু নেই। আমি এখনো যখন কষ্ট পাই তখন মনে হয় আর কি দেখবো, আর কিসের জন্য আমি বেঁচে আছি। তো এখনো মনে হয় যে না, আরো কিছু মনে হয় আমি দেখবো, এর জন্যই এতবার মরেও মরলাম না। আল্লাহ তাআলা আমাকে হায়াত হবে, আড্ডা হবে, সব হবে। আমরা প্রজাপতির মতো উড়বো। রেনু আপা, একটু বাকি ছিল আপনার গল্পটা। আচ্ছা, এখন হচ্ছে যে আমার যা কিছু নেগেটিভিটি ছিল, হ্যাঁ নেগেটিভিটি ছিল, সব পজিটিভ হয়েছে। আমি যখন শিপিং এ গেলাম তখন আমার আগের গার্মেন্টস এর কলিগের সাথে আমার এখন যার সাথে বিয়ে হয়েছে সেই কলিগের সাথে বিয়ে হয়েছে। তখন কি তাহলে একটু প্রেম ছিল না? একটু ইটিশ হয়েছে, কিন্তু সেটা একেবারে হিসাব নিকাশের পরিণত। এটাও ইন্টারেস্টিং আসলে। মানে আমার ফ্যামিলিও ভাবতেছে আমি প্রেম করে বিয়ে করতেছি না, ওদের ফ্যামিলিও ভাবতেছে মানে আমাকে খুব পছন্দ করে মানে বিয়ে করতেছে, দোনো ফ্যামিলি ভাবতেছে যে ইটিশ পিটিশের, কিন্তু সেখানে যে একটা বোঝাপড়ার বিয়ে, এটাও আমি কাউকে বোঝাতে পারতেছিলাম না। তার সাথে আমার প্রেম না যে সে আমার খুব ভালো লাগার মানুষ, এই ভালো লাগাটাও 6 বছর আমার রিসাইকেল করতে হয়েছে। তারপরে এখন এমন ভালোবাসার মানুষ হয়েছে, এখন আর মানে কেউ কিছু বললেই আমি শেষ, মানে তাকে কিছু বলা যাবে না, মানে ভালোবাসাটা অনেক ভালো হয়েছে। এরপর মাঝখানে মানে আরো আমি অনেক কিছু করেছি ওই শিপিং থেকে। বিয়ের পরেও আমার এতটুক জার্নি এখন পর্যন্ত চলমান। এরপর আমার বাচ্চা যখন হয়েছে, আমার শ্বশুর বাড়িটা হচ্ছে সম্পূর্ণ একটা আধুনিক ফ্যামিলিতে, আমার লাকটা এত ভালো। বিয়ের পর আমার কিন্তু কষ্ট হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের পর আমি এতটাই সুখী, জীবনের আমরা পরিণতিটা দেখতে চাই কেমন হয়, এখন আমি সব দিক থেকে ভীষণ ভালো লাগলো। এখন এই যে বোঝাপড়ার কথা বললো, যে মানুষটার সাথে সে গাঁটছড়া বেঁধেছেন, সেটা আসলে ওই মানে ওই প্রেম না, মানে স্বপ্ন দেখা রঙিন চশমা পরে ওই প্রেম না, একদমই বোঝাপড়া, একদম ম্যাচিউরিটি যেটা আসার পরে যেটা হয়। আপনার বোঝাপড়া নিয়ে একটু গল্প শুনি ছোট্ট করে। ওই যে বোঝাপড়া, তখন বলেছিলাম যে একদিনের নোটিসে বিয়ে করে ফেলি। তো বিয়ে করার পরে হচ্ছে মানে ভালো লাগা ছিল, তখন তো ভালো লাগা ছিল বলেই বিয়ে করেছি, এখনও চলমান। তো তখন আমি বেশি হয়তো করতাম, এখন ঘুরে গেছে, সে এখন খুব বেশি ভালোবাসে। তো এখন এত যত্ন করে, ওই এত যত্ন আমার ভালো মানে আগলে রাখা, মায়া। হ্যাঁ রাইট। তো আমার একটু ঠান্ডার একটা মানে একটা রোগ ছিল, মানে প্রায় মানে এটা গত বছর থেকে সেরেছে আল্লাহর রহমতে। সেটা হচ্ছে প্রত্যেক বছর যে শীতের সময় একবার কাশি, মানে প্রথমে এরকম কোড়া থেকে এরপর ঠান্ডাটা বেড়ে যায়। তো ওই কাশির সময় আমার কাশি এত ভয়ঙ্কর লেভেলের হয় যে কাশতে কাশতে যে মানুষ মারা যেতে পারে, এটা আমাকে দেখলে বোঝা যেত যে আমি যে কোনো টাইমে মারা যাচ্ছি এরকম। তো আমি যখনই চোখ মেলতাম দেখতাম আমার হাজব্যান্ড
তাকায় আছে, মানে রাতে যতবার চোখ খুলতে দিতাম তাকায় থাকো কেন, মানে এরকম একটা চোখ খুলে যদি দেখে তাকায় আছে এটা তো ভয় লাগার বিষয়। আমি চিৎকার দিয়ে উঠতাম, তাকায় থাকো কেন, মানে তুই তো যে কোনো সময় মরে যেতে পারিস। যাক, এসব গল্পগুলো শুনতে ভীষণ ভালো লাগলো। মায়ার গল্প, যত্নের গল্প, বন্ধুর সাথে বন্ধুর থাকার গল্প, বোঝাপড়ার গল্প, এখনো যে বেঁচে আছে, মরতে মরতে বেঁচে যাওয়ার গল্প। আমাদের এখানে জুমের বন্ধুদের কাছ থেকে কত গল্প শুনলাম। তরু আপা, আপনাকে আমি পেলামই না লাইনে, নেক্সট টাইম গল্প হবে আপনার সাথে। তো এত গল্প শুনে না আসলে নিজেও সমৃদ্ধ হলাম, সমৃদ্ধ হবার শেষ নেই। তো আসলেই অবাক যে এই এত সুন্দর গল্পটা আমরা শেষ করতে পারলাম। হ্যাঁ, গল্পগুলো এটাও একটা অবাক হবার। ভীষণ ভালো লাগলো আপনারা এসেছেন, আপনাদের গল্প শুনেছি। গল্প তো না, জীবনের সত্যিকারের কথা এগুলো। অনেক ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, এরকমই হাসি খুশি থাকবেন। আর ওই যে উঠতে চেয়েছেন আপনি, উড়ে বেড়াবেন, আমরা উড়ে বেড়াবো। জুমে যারা আছেন, আপনাদের সাথে আসলে গল্পগুলো ঠিক মতো হয় না, আমি বুঝি, আপনারা হয়তো কষ্ট পান, কিন্তু ওই যে একটা ঘড়ি, দুষ্ট ঘড়িটা ভীষণ খারাপ, ও বলে দেয় আন্না আন্না। আর ওই যে প্রডিউসার, সে প্যানেল থেকে বলে এখনই শেষ করুন, এখনই শেষ করুন। সে কথা তো আপনারা শুনতে পান না, সেগুলো আমি শুনতে পাই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও আড্ডা হবে, গল্প হবে। আমাদের আড্ডা তো শেষ করতেই হচ্ছে। আসলে জীবনটা ভীষণ অবাক করার মতোই। এই অবাক জীবন নিয়ে আমাদের এগোতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় পজিটিভ থাকবেন, মনের যত্ন নেবেন, শরীরের যত্ন নেবেন। আবার দেখা হবে, গল্প হবে, আড্ডা হবে এই নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। আজকে